লজ্জা করছে না আপনার নিজে থেকে 14-15 বছরের ছোট একটা মেয়েকে ঘরে বউ করে আনতে? এই প্রথম কথা ওনার সাথে আমার। কিন্তু উত্তর পেলাম না। লোকটা ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েই আছে। ওনার হ্যাবলার মতো তাকানোর ভঙ্গি দেখে আমার রাগ শুধু বেড়েই যাচ্ছে। কি হলো, কিছু বলছেন না যে? কেন বিয়ে করলেন আমায়? আমার জীবনটাকে বিষ করে দেওয়ার জন্য? আমি না হয় মেয়ে মানুষ, আমাকে জোরপূর্বক বিয়ে দিচ্ছে পরিবার থেকে, কিন্তু আপনি তো পুরুষ মানুষ। কেমন পুরুষ আপনি যে নিজের থেকে এত ছোট একটা মেয়েকে বউ করে নিয়ে আসলেন? কেন, পুতুল খেলার জন্য নাকি বলেন? একটা কথারও উত্তর না দিয়ে লোকটা ওয়াশরুমে চলে গেলেন। এদিকে আমার রাগের মাত্রাও অধিক হারে বাড়ছে। আমি আবার অতিরিক্ত রাগ উঠলে রাগের প্রভাবে কেঁদেই ফেলি। আধা ঘন্টা পার হয়ে গেল, লোকটা ওয়াশরুম থেকে এখনো বাইরে আসছে না। তাতে আমার কি? আমি তো এই অর্ধবয়স্ক লোকটাকে বিয়ে করতেই চাইনি। বাবা মাকে এত করে বললাম এই লোকটাকে বিয়ে করতে পারবো না আমি, শুনল না আমার কথা কেউ। পালিয়ে ও আসতাম আমার বয়ফ্রেন্ড রবির সাথে। পরিকল্পনা করছিলাম ওর সাথে, কিন্তু পরদিন রাতেই বিয়ে দিয়ে দিল। কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের দিয়ে বাড়ি ভর্তি ছিল, তাই আর পালাতে পারলাম না। কবুল 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 3 বার বলেই দিলাম, শুধু মুখ দিয়ে, মন থেকে নয়। রাগে দুঃখে কিছুক্ষণ নীরবে কান্না করে রবির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। যে করেই হোক কাল রবির সাথে কথা বলতে হবে। আমি এই লোকটার সাথে থাকতে পারবো না, ও যেন এখান থেকে নিয়ে যায় আমাকে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম লোকটা ফজরের নামাজ পড়ছেন। পাশে আর একটা যায় নামাজ বিছিয়ে রেখেছেন। হয়তো আমার জন্য অন্য দিন নামাজ পড়লেও আজ ওনার জন্য নামাজ পড়লাম না। নামাজ পড়ে বাইরে বেরিয়ে গেলেন উনি। আমি সে চলে যাওয়ার পর একা নামাজ পড়ে নিলাম। আমি নামাজ শেষ করে ঘরেই বসে আছি। একটু পর দরজায় কড়া নাড়লেন ওনার মা। বৌমা, উঠছো তোমরা? আমি জি মা বলে দরজার কাছে গিয়ে শাশুড়িকে ভিতরে নিয়ে আসলাম। একটা ছোট্ট মেয়ে, বয়স নয় কি 10 হবে হয়তো। সে ট্রেতে সকালের নাস্তা নিয়ে এসেছে। শাশুড়িমা, জুলি তুই খাবারের ট্রেটা টেবিলে রেখে রান্নাঘরে তার ছোট ভাবিকে কাজে সাহায্য কর, যা। শাশুড়িমা বললেন, কাল তোমাদের খোঁজ ঠিকভাবে নিতে পারিনি, কোনো অসুবিধা হয়নি তো মা তোমাদের? আমি বললাম, না মা, কোনো সমস্যা হয়নি। শাশুড়িমা বললেন, আচ্ছা ঠিক আছে, নাস্তা করে বিশ্রাম নেও তোমরা। আমি বললাম, ঠিক আছে মা। তখন বিছানায় বসা অবস্থায় শাশুড়ি মা আমাকে জড়িয়ে কাঁদতে লাগলেন। আমার কেন জানি ওনার এই সময় আমাকে জড়িয়ে ধরে কান্নাটা স্বাভাবিক লাগলো না। কান্না থামিয়ে শাশুড়িমা আমার মাথায় হাত দিয়ে বলছে, আমার ছেলেটা অনেক সহজ সরল, ওকে দেখে রেখো মা। তখনই রুমে আমার স্বামী প্রবেশ করেন। মা কথা থামিয়ে বলেন, বাবা তোরা নাস্তা করে নে, আমি যাচ্ছি। আমার স্বামী মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। লোকটা রুমে সোফায় বসে হাতে করে আনা খবরের কাগজে মুখ ডুবিয়ে আছে। এদিকে আমার পেটে ক্ষুধাতে ইঁদুর দৌড়াচ্ছিল। খাবার টেবিলে, কিন্তু আমার খেতে কেমন একটা দ্বিধা লাগছে নিজে থেকে। আমি বললাম, শুনেন মা তো নাস্তা করতে বলে গেল, খেয়ে নিন। লোকটা একটু মাথা উঠায় আবার খবরের কাগজ পড়তে লাগলেন। আমি আর অপেক্ষা না করে একাই কিছু খেয়ে নিলাম। একটু পর লোকটা ঘর থেকে বেরিয়ে গেলেন না খেয়েই। আমিও এই সুযোগে রবিকে কল দিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। 5 বার কল দেওয়ার পর 6ষ্ঠ বার কল রিসিভ করল। রবি বলল, দেখো জান্নাত, তুমি এখন অন্যের বিবাহিত স্ত্রী, এভাবে আর আমাকে কল দিবা না। আমি বললাম, এই অর্ধবয়স্ক লোকটার সাথে আমি থাকতে পারবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। রবি বলল, পাগলামি করো না জান্নাত, আমার পক্ষে এই কাজ করা আর সম্ভব নয়। তুমি এখন অন্য একজনের বউ, আমার কেউ নও। আর কখনোই কল দিও না, ভালো থেকো। এই বলে ফোনটা কেটে দিল রবি। আমি হতাশ হয়ে আবার কল দিচ্ছি রবিকে, কিন্তু নাম্বার ব্যস্ত। একবার রিং হয়ে ব্যস্ত বলে কেটে যাচ্ছে। তার মানে রবি আমার মোবাইল নাম্বারটা ব্ল্যাকলিস্টে রেখে দিল।
এমনি মনটা আরো খারাপ হয়ে গেল রবির আচরণে। জানালার পাশে এসে দাঁড়িয়ে প্রকৃতি দেখছি আর চোখ থেকে পানি ঝরছে। এমন সময় আমার ছোট যা রুমে এসেই বললেন, কি ভাবি, বাসর রাত কেমন কাটলো বলেন শুনি। আমি বললাম, জি ভাবি, অনেক ভালো। যা বললেন, আমাদের ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ ভাবি। এ বাড়ির সবাই ওনাকে অনেক পছন্দ করে, আমিও ওনাকে ভাসুর নয় নিজের ভাই, আর উনিও আমাকে নিজের ছোট বোনের মতোই স্নেহ করেন। আমি চুপ করে আছি। যা বললেন, আরে ভাবি, আপনার চোখ দেখছি লাল হয়ে আছে। বাবা মায়ের জন্য মন খারাপ লাগছে বুঝি? প্রথম আমারও অনেক খারাপ লাগতো, কিন্তু এ বাড়ির সবার সাথে থেকে এখন বাবা মায়ের কথা খুব কমই মনে পড়ে। আসেন তো আমার সাথে নিচে যাই। একা একা থেকে বেশি নিঃসঙ্গ বোধ করছেন, ভাইটাও যে কোথায় নতুন বউকে একলা রেখে উধাও। আমি কিছু বলতে যাব, অমনি ছোট যা আমার হাত ধরে নিচে নিয়ে যাচ্ছে। আমিও আর কিছু না বলে ওনাকে অনুসরণ করে চলছি আর দেখছি বাড়িটা বেশ বড় আর সুসজ্জিত, 2 তলা বিশিষ্ট। লোকটার ছোট ভাইয়ের বউ হলেও আমার থেকে আমার ছোট যা বয়সে অনেক বড় হবে। ছোট যা একটা রুমের সামনে এসে পিউ বলে ডাকতেই ছোট্ট একটা পরীর মতো সুন্দর মেয়ে দৌড়ে আসলো। যা বলল, ভাবি, আমার ছোট মেয়ে পিউ। আর বড় ছেলেকে ওর বাবা স্কুলে নিয়ে গেছে। পিউ মা, এই যে তোমার বড় আম্মু। এই কথা বলতেই পিউ আমার কোলে আসার জন্য হাত উঠালো। আমিও খুশি মনে পিউকে কোলে নিয়ে গালে একটা আদর দিলাম। পিউ আমার গালে আদর দিল। তখন জড়িয়ে নিলাম বুকে পিউকে। পিউ এর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রান্নাঘরে গেলাম। ছোট যাকে আপু সম্বোধন করে বললাম, আপু, আমিও হেল্প করব আপনাকে। ওমা, সে কি কথা, মা জানতে পারলে আমাকে অনেক বকবেন। ভাবি, আপনি তার চেয়ে বিশ্রাম নিন রুমে গিয়ে। আর আমার নাম আশা, আপনি আমাকে আশা বলেই ডাকেন। আমি বললাম, না, তা হয় না। আমার কোনো বোন নেই, আমি আপনাকে আপু বলেই ডাকব। যা খুশি হয়ে বললেন, ঠিক আছে ভাবি। আমি টুকটাক সাহায্য করছি আশা আপুকে। রান্নাঘরে আরো 2 জন মহিলা অন্যান্য কাজ করছে, কিন্তু রান্না আশা আপুই করছে একা। শাশুড়ি মা রান্নাঘরে প্রবেশ করেই, এ কি আশা, তুমি প্রথম দিনেই নতুন বৌমাকে রান্নাঘরে নিয়ে এসেছ? আশা আপু কিছু বলতে যাবার আগেই আমি বললাম, না মা, আমি নিজে থেকেই আসলাম। আর আপু তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দিচ্ছিল না। শাশুড়িমা, ঠিক আছে বৌমা। আর আশা, তোমার ভাইয়ের ভাতের সাথে খাওয়ার জন্য মিষ্টি চাটনিটা করেছ? আশা আপু বলল, না মা, এখনো করিনি। সবকিছু রেডি করে ফেলবো একটু পর। শাশুড়িমা বলল, ঠিক আছে। আমার দিকে তাকিয়ে বড় বুকে বলল, আমার ছেলেটা খাওয়ার শুরুতে কোনো কিছু টক মিষ্টি চাটনি ছাড়া খেতে পারে না, বলেই রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। আশা আপু বেগুন, তেঁতুল আর টক দিয়ে চাটনি করছে, আমি পাশে দাঁড়িয়ে দেখছি। আর আপুর বিয়ে কিভাবে হলো সেই গল্প শুনছি। মহিলা 2 জন যেন কোথায় বেরিয়ে গেলেন। এমন সময় পিউ মা মা বলে চিৎকার করছে। আপু দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে পিউ এর খোঁজে গেলেন। আমিও এই সুযোগে চাটনিতে ইচ্ছে মতো মরিচের গুঁড়ো, লবণ আর পাশে রাখা করলার জুসের কিছু মিশিয়ে দিলাম। আমার শ্বশুরের ডায়াবেটিস, তাই তিনি করলার জুস খান করলার মৌসুমে। একটু পর আশা আপু ফিরে এসে চাটনি হয়ে গেছে বলে নামিয়ে ফেলল। আমিও রুমে চলে আসলাম। মন অনেক খারাপ থাকলেও চাটনিতে ওসব মিশিয়ে এখন বেশ ফুরফুরে লাগছে, এটা ভেবে যে লোকটা ওই চাটনি খাবে কিভাবে। জোহরের নামাজের পর মসজিদ থেকে বাড়ির পুরুষেরা ফিরলে সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসলাম। দুপুরে খেতে বসে দেখলাম আমার আরো একটা ছোট দেবর আছে। আর বড় ননদ ও ছোট ননদ দুপুরে খেয়েই তাদের নিজের স্বামীর বাড়িতে চলে যাবে, দুলা ভাইয়েরাও সঙ্গে আছেন। সবাইকে খেতে বসিয়ে দিয়ে আশা আপু আর শাশুড়িমা খাবার পরিবেশন করছেন। সব মানুষের মুখে এত কথা, কিন্তু আমার স্বামী কোনো কথাই বলে না। আমি মনে মনে বলছি, এ কেমন মানুষ রে বাবা। সবাই খেতে শুরু করেছে, আমি অপেক্ষা করছি লোকটা ওই চাটনিটা খেলে তার প্রতিক্রিয়া কি হবে তা দেখার জন্য। ছোট মেয়েকে বিয়ে করার শখ কত তা বোঝানোর জন্য।
এমন সময় লোকটা বসা অবস্থায় আ আ বলে চিৎকার করতে করতে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বাতাস করছে। সবাই খাওয়া বাদ দিয়ে উত্তেজিত হয়ে ওনাকে জিজ্ঞেস করছে কি হইল, কিন্তু উনি শুধুই চিৎকার আর ছটফট করছেন। এত ঝালো, লবণ, তিতা সহ্য করতে পারেন নাই বেচারা। শাশুড়ি মা কান্নার কণ্ঠে বললেন, আমার ছেলেটা কথা বলতে পারে না, কিভাবে বুঝবো ওর কি সমস্যা হচ্ছে। এই কথা শোনা মাত্র কারেন্টের শক খেলাম পুরো শরীরে আর বজ্রপাত হলো মাথায়। নিজেকে সামলিয়ে পানি এগিয়ে দিলাম লোকটাকে, এক নিমিষেই সব পানি খেয়ে গ্লাস নাড়িয়ে আরো পানি চাইলেন। আশা আপু পানি দিলেন। পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগলো। ভাগ্যিস বেগুনের সবার অ্যালার্জির জন্য চাটনিটা কেউ খায়নি। সবাই হালকাভাবে দুপুরের খাবার খেয়ে যার যার স্থানে ফিরে গেলেন। আমি রুমে এসে ওয়াশরুমের দরজা আটকালাম আর কান্নায় ভেঙে পড়লাম। শেষ পর্যন্ত এই ছিল আমার কপালে বোবা বুড়া স্বামী। কি পাপ করেছিলাম আমি আল্লাহ বলেই আয়নায় নিজেকে দেখে আরো ভেতর থেকে কষ্টে কাঁদতে লাগলাম। বেশ কিছু সময় পর রুমে এসে শুয়ে পড়লাম। এত কান্নার পরও ভিতর থেকে আবার কান্না আসছে দুর্ভাগ্যের জন্য। এভাবে শুয়ে বিকেলটা কাটালাম। সন্ধ্যায় আব্বু আম্মু আর ছোট ভাই আমাকে আর লোকটাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শ্বশুর বাড়িতে আসলো। আমি ওদের কারো সাথেই ভালোভাবে কথা বললাম না। তাড়াতাড়ি রাতের খাওয়া শেষ করে আমাদের বাড়িতে গেলাম। গিয়ে ক্লান্ত লাগছিল বলে শুয়ে পড়লাম। খুব কষ্ট পেয়ে কান্না করলে আমার আবার ঘুম পায়। বিছানায় শুয়ে আছি, লোকটা আমার বিছানার এক পাশে শুয়ে পড়ল দেখে আমি নিজে তার মাথা থেকে বালিশ নামিয়ে মেঝেতে ফেলে দিয়ে সেখানে শুতে বললাম। লোকটা বাধ্য ছেলের মতো মেঝেতেই শুয়ে পড়ল, কিন্তু কিছু বললে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকানোটা ত্যাগ করতে পারল না, যা আমার কাছে খুব অসহ্য লাগে। আমাদের বাড়িটা একটু গ্রামের পাশে, তাই নতুন বিয়ে হলে গ্রামের অনেক মানুষ নতুন বর আর বউ দেখতে আসেন। আজ সকালে উঠেই অনেক মানুষের কোলাহল দেখছি আমার বর দেখার জন্য। লোকটা দরজার কাছে চেয়ারে বসে আছে আর লোকজন বারান্দার নিচে দাঁড়িয়ে দেখছে নতুন বর কেমন তা। আমি চলে আসার সময় শুনতে পেলাম কেউ কেউ বলছে, এত কথা বলছি নতুন বরের এত অহংকার, একটা কথাও বলছে না। বড়লোক হলে বুঝি এমন হয় মানুষ। আমাদের জান্নাত কত সুন্দরী, পরীর মতন। তার কপালে এমন একটা বুইড়া জামাই জুটল। বরটা লম্বা, সুন্দর আছে, তবে বয়সটা একটু বেশি। এসব কথা শুনে আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল। রান্নাঘরে গিয়ে আগে আম্মুকে বললাম, আম্মু আমি আর ওই বাড়িতে যাব না, কিছুতেই না। ওই লোকটার এত বয়স আর উনি কথাও বলতে পারে না, বোবা। তোমরা কিভাবে এমন একটা লোকের সাথে আমার বিয়ে দিলে বলো। আম্মু চুপ করে আছে। আব্বু রান্নাঘরে এসে আমার সব কথা শুনে আমাকে বলল, মা, কোনো পিতামাতা তার সন্তানের খারাপ চায় না। জামাই বাবা কিছুদিন আগে গ্রামে এসে তোকে দেখে খুব পছন্দ করে, আর তোর শাশুড়ি সম্পর্কে আমার বড় বেয়ান হন। ছোটবেলা আমি একবার পুকুরে পড়ে গেছিলাম, তখন তিনি আমায় বাঁচান। ওই ঋণ একটু হলেও শোধ করতে চাই আমি। আব্বু আমার মাথায় হাত রেখে বলছে, তুই অনেক সুখী হবি রে মা, দেখে নিস। হাতটা সরিয়ে দিলাম আমি আর বললাম, বোবা জামাই নিয়ে কি সুখী হব আমি, বলো তুমি। আব্বু বলল, জামাই আগে স্বাভাবিক মানুষ ছিলেন, একটা দুর্ঘটনার পর থেকে কথা বলতে পারে না। একটা কথা মনে রাখবি মা, মানুষের সব থেকে বড় পরিচয় সে মানুষ। আমি বললাম, কি দুর্ঘটনায় তার এমন হয়েছে। আব্বু কিছু বলার আগেই শাশুড়ি মা মোবাইলে কল দিয়ে কান্না করতে করতে বললেন, আমার শ্বশুর বাবা অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছেন, আমরা যেন দ্রুত সেখানে যাই। তখনই তাড়াতাড়ি বের হয়ে আব্বু, আম্মু, আমার স্বামী, ছোট ভাই সহ রওনা দিলাম। শ্বশুর সাহেব হাসপাতাল থেকে ফিরেছেন আজ। বাড়িতে অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সমাগম। সব মিলিয়ে ভালোই ব্যস্ত হয়ে পড়েছি আমি। এ বাড়ির সবাই অনেক ভালো, সবার সাথে অল্প সময় বেশ ভাব হয়েছে আমার। শুধু ওই লোকটাকেই এখন পর্যন্ত সহ্য করতে পারছি না। যদিও এ কয়দিন হাসপাতালে বেশিরভাগ সময় বাবার সাথে তিনি ছিলেন। এবার বাড়িতে গেলে আর আসবো না আমি,
তাতে যা হবার হবে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি। এখন শুধু অপেক্ষা, কখন বাড়িতে যেতে পারবো। কিন্তু হঠাৎ শ্বশুরের অসুস্থতার জন্য সব এলোমেলো হয়ে গেছে। কবে যে আবার বাড়িতে যেতে পারবো আমি। এই কয়দিন আমি পিউ আর আশা আপু একসঙ্গে ছিলাম। ছোট ভাইয়া, মা আর লোকটা হাসপাতালে ছিল। ছোট দেবর বাড়িতেই ছিল। আজ রাতে লোকটা আমার পাশে শোয়াতে আমি উঠে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। ওনার বাড়ি, ওনার ঘর, উনি থাকুক খাটের উপর। তাছাড়া এই কয়দিন হাসপাতালে ঠিক মতো ঘুম হয়নি, লোকটার শাশুড়ি মা বলছিলেন। সকালে উঠে দেখি লোকটাও রুমের অন্য পাশে ফ্লোরে ঘুমাচ্ছে। কি নিষ্পাপ লাগছে ঘুমন্ত মুখটা লোকটার। মনে হয় সারা জীবন চেয়ে থাকি। ছি, আমি কেন এই লোকটাকে দেখছি? ওনার জন্য আমি আমার রবিকে হারালাম। ওনার জন্যই রবি আমার সাথে কথা বলে না এখন। আর সেই আমি কিনা। ঘৃণা করি আমি লোকটাকে, অনেক ঘৃণা করি। এরপর ফ্রেশ হয়ে নিচে রান্নাঘরে যাই আপুকে সাহায্য করার জন্য। সকালে নাস্তা করে যে যার অফিসে চলে যায়। একই লোকটাও কোট টাই পরে হাতে ল্যাপটপ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? শাশুড়ি মা বললেন, বাবা আজ অফিসে না গেলে হয় না, বৌমা তো নতুন মানুষ, তাকে তোর সময় দেওয়া উচিত। লোকটা মাকে কি যেন বলে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় মা তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেন। বোবা একটা লোকেরও অফিস আছে। আমি ভাবছি, সারাদিন সবার সাথে স্বাভাবিকভাবে থাকলেও একটা কথাই ভাবি, কিভাবে লোকটাকে হেনস্থা করা যাবে। আপু আর আমি দুপুরের খাবার রান্না করি, আর মা সব সময় বাবার পাশেই থাকেন। লোকটাও দুপুরের খাবার খেতে আসে। খাওয়া শেষে রুমে যায় বিশ্রাম করার জন্য। আশা আপু আমাকেও জোর করে রুমে পাঠায়। রুমে যাওয়ার পর আয়নার পাশে কিছু বেলি ফুল দেখতে পাই। বেলি ফুল তো আমার পছন্দের অনেক। ফুল দেখে আনন্দিত হয়ে হাতে নিলাম। তখন লোকটা ইশারায় ফুলটা মাথার খোপাতে গেঁথে নিতে বললেন। আমি খানিকক্ষণ চুপ থেকে ফুলটা হাত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করলাম লোকটার সামনেই। খোপায় বাঁধব না আমি ওই লোকটার আনা বেলি ফুলের মালা। আজ কেন? আমি আর জীবনে কখনো খোপায় বেলি ফুলের মালা বাঁধব না। লোকটা তবুও আমার দিকে চেয়ে আছে। সত্যি লজ্জা বলতে কিচ্ছু নাই লোকটার। ফুলের মালাটা সামনেই ছিঁড়ে এত অপমান করলাম, তারপরেও যদি একটু ওনার আত্মসম্মানে লাগতো। সহ্য করতে পারছি না লোকটার তাকানোটা। রুম থেকে বের হয়ে ছাদে গেলাম। ছাদে লাগানো বাগানে অনেক রঙের ফুল ফুটে আছে। ফুলগুলো দেখে আমার সেই ফুলের গাছ হতে ইচ্ছে করছে। আমি যদি ফুলের গাছ হতাম, তাহলেই আর এই লোকটাকে বিয়ে করতে হতো না। ছাদে অতিরিক্ত রোদ থাকা সত্ত্বেও চেয়ারে পা তুলে আয়েশ করে বসে কোন ফুলের কি রং, কার আকৃতি কেমন তা মনোযোগ দিয়ে দেখছি। মাঝে মধ্যে কোথা হতে যেন ঝি ঝি পোকার ডাক ভেসে আসছিল। রোদের তাপ ও কমে যাচ্ছে, সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ। ভালোই লাগছে আমার। আজ আর ছাদ থেকে রুমে যাব না আমি। ফুলগুলোর সাথেই সময় কাটাবো আর ফুলের সৌন্দর্য উপভোগ করব ভাবছি। বিকেল হয়ে গেছে। আছরের আজান শোনা যাচ্ছে পাশের মসজিদ থেকে। কিছুক্ষণ পর লোকটা সেখানে উপস্থিত হয়ে ক্যাবলার মতো একটা হাসি দিয়ে ইশারায় বোঝালেন এই ফুলের বাগানটা তার নিজের হাতে গড়া। আমি বুঝেও না বুঝার ভান করে আছি। আমার মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে লোকটার জন্য। ভালোই ছিলাম এতক্ষণ, লোকটা এসে আমার মুডটাই নষ্ট করে দিল। লোকটা পানি দিচ্ছেন ফুলের গাছগুলোতে অনেক খুশি মনে। আমি ওনার জন্য ছাদ থেকে নেমে আসলাম। শাশুড়ি মা বললেন, আশা, তোমার ভাবিকে চা করে দাও। ছাদে তোমার ভাইয়ার জন্য নিয়ে যাবে। বিকেলের চা তো তোমার ভাইয়া ছাদে বসেই খায়। আমি বললাম, আপু আমি চা করে নিয়ে যাচ্ছি ওনার জন্য, আপনাকে আর কষ্ট করতে হবে না। সারাটা দিন কত পরিশ্রম করেন আপনি। আশা আপু বলল, ঠিক আছে, কিন্তু ভাইয়া একেবারে ঠান্ডা চা খান, আর চায়ে চিনি বেশি লাগে। আমি বললাম, ঠিক আছে, আমি করে নিব আপু বলেই চা অনেক গরম করলাম, আর চিনির বদলে একটু ডিটারজেন্ট পাউডার এর গুঁড়া মিক্স করেছি। ছাদে চা নিয়ে গেলাম লোকটার জন্য। লোকটা চেয়ারে বসে আছে। আমি পাশে গিয়ে হাসি মুখে চা ওনার সামনে এগিয়ে দিলাম। লোকটাও খুশি মনে চায়ের কাপে মুখ লাগালো আর সাথে সাথে আ আ করে হালকা চিৎকার করল। অসাবধানতার কারণে সব চা ওনার পায়ে পড়াতে পানির বালতিতে পা চুবালেন। আমি এবার আশেপাশে কেউ নেই,
এজন্য মুচকি হাসতে লাগলাম। লোকটা এবার আমার দিকে তাকিয়ে বুঝতে পারে এমন কাজ ইচ্ছে করেই করেছি আমি। তারপর মাথা নিচু করে বিষণ্ণ মনে বসে থাকেন। আমি চায়ের কাপটা তুলে সেখান থেকে চলে আসলাম। জিহ্বা পুড়ে যাওয়ার জন্য সেদিন রাতে লোকটা আর কিছু খেতে পারল না, না খেয়েই শুয়ে পড়ল। আজও লোকটা বেলি ফুলের মালা এনে রাখছেন আয়নার পাশে। আজ না ছিঁড়ে এমনিতেই লোকটার সামনে ডাস্টবিনে ফেলে দিলাম। রাতে আবার অনেক চকলেট, চিপসের প্যাকেট এনে আমার বালিশের পাশে রাখছে। খেতে ইচ্ছে করলেও খেলাম না, ফ্লোরে শুয়ে ঘুমিয়ে পড়লাম। একটা স্বপ্ন দেখে হঠাৎ মাঝ রাতে ঘুম ভেঙে গেল আমার। তখন দেখলাম লোকটা চার্জার লাইটের আলোয় কি যেন লিখছে আর কাঁদছে। লোকটাকে দেখে আমার মনে একটু মায়া হয়, আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে পিউ রুমে আসলে লোকটার সামনে সব চকলেট আর চিপসের প্যাকেট বের করে পিউকে দিলাম। পিউ খুশি হয়ে প্রথমে লোকটার গালে, তারপর আমার গালে আদর দিল। পিউ এর কান দেখে লোকটা মুচকি হাসছে, আর তা দেখে আমার নিজের গাল টাই ছিলে ফেলতে মন চাচ্ছিল। পিউকে কোলে তুলে বাইরে বেরিয়ে আসলাম। আজ কলেজে আমার অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ করতে যাব আমি। শাশুড়িমা লোকটার সঙ্গে আমায় কলেজে পাঠালেন, যেটা আমি একদম চাইনি। কলেজের কাজ শেষ করে একটা পার্কের সামনে গাড়ি থামালো লোকটা, কিন্তু আমি গাড়ি থেকে নামলাম না। লোকটা তখন আমার দিকে তাকাচ্ছিল। বললাম বাড়িতে যাব আমি। আবার সেখান থেকে ফিরে বাড়িতে আসলাম। 1 সপ্তাহ কেটে গেছে এভাবে। লোকটা প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে আসে আর আমি ফেলে দিই। আজ আয়নার পাশে বেলি ফুলের মালা না দেখে মনটা কেমন করে উঠল। পিছন ফিরে দেখলাম লোকটা হাত দিয়ে আমার খোপায় ফুল গুজে দিচ্ছে। এক ঝটকায় হাত সরিয়ে দিলাম। লোকটা কষ্ট পেলেও কিছু বলল না। এতে কিছুর পরেও রাতে একটা নীল রঙের শাড়ি আর চুড়ি এনে আমার হাতে দিল। সাথে সাথে আমি শাড়ি, চুড়ি লোকটার হাতে দিয়ে বললাম, লাগবে না আমার এসো। লোকটা শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েই রইল আবার আমার দিকে। বাবা এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আরও কিছুদিন বিশ্রাম নিতে হবে। তাই লোকটার উপর কাজের চাপ বেশি শুনলাম। বড় নন্দের কাছে বাড়ির সবাই আজ সকালে বেড়াতে গেছে, হয়তো 2-1 দিন থাকবে সেখানে। লোকটা অফিসের জন্য যেতে পারেনি, সেই সাথে আমিও বাড়িতেই আছি। ছোট মেয়েটা সহ রান্নার কাজ শেষ করে দুপুরে খেয়ে নিলাম, আর মেয়েটাকে ঘুমাতে বললাম। আধা ঘন্টা পরে লোকটা বাড়িতে আসে। ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে বসে খাওয়ার জন্য প্লেট কাছে নিল, কিন্তু সব খাবারের বাটি ফাঁকা ছিল। তারপর রান্না ঘরের দিকে পা বাড়ায় লোকটা। আমি দূর থেকে দেখছি এসো। রান্নাঘরেও কোনো খাবার না পেয়ে 3 গ্লাস পানি দ্রুত পান করে চেয়ারে বসে রইল লোকটা। সব খাবার আমি আগেই ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, যাতে লোকটা খেতে না পারে। রুমে আসলাম। লোকটার ফ্লোরে ঘুমানোর বিছানা, বালিশ অগোছালো হয়ে আছে। সেগুলো গুছানোর সময় একটা ডায়েরি পাই। কারো ব্যক্তিগত ডায়েরি পড়ার কোনো ইচ্ছে আমার ছিল না কখনো, কিন্তু আজ লোকটার লেখা ডায়েরি পড়ার আগ্রহ যেন আমায় গ্রাস করে বসল। ডায়েরির প্রথম পাতা খুললাম। সেখানে লেখা ছিল, আমি মুরাদ আহমেদ, জন্মসাল 1984। ওহ, তাহলে লোকটার নাম মুরাদ। আমি সে সময় 8ম শ্রেণীতে পড়তাম। মাসহ ছোট খালার বাড়ি বেড়াতে গিয়েছি। সব ভাই বোন একসাথে হইচই আনন্দে মেতেছিলাম সবাই। রোজ বিকেলে খালাতো ভাই আর পাড়ার ছেলেরা মিলে ক্রিকেট খেলা হতো। খেলার এক পর্যায়ে বল গিয়ে পড়ে পাশের এক বাড়িতে। সবাই মুখ কালো করে আছে। আজ আর সেই বলটা তাদের পাওয়া হবে না বলে সে বাড়ির মেয়েটা অনেক ঝগড়াটে নাকি ই বল আনতে যাবে, তার জন্য কানে ধরে ওঠা বসা অবধারিত। খেলার ছোট মাঠটার পাশেই বাড়িটা ছিল। আমি নতুন, এজন্য সবাই জোর জবরদস্তি করে আমাকেই পাঠালো বলটা আনতে। আমি বল আনতে গেলাম। দেখি একটা মেয়ে বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভালো করে দেখলাম এমন সুন্দর মেয়ে কি করে এতটা ঝগড়াটে হতে পারে। টানা টানা চোখ, জোড়া ভ্রুযুগল, যেন শ্যামা মেয়েটার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করেছে। মেয়েটা আমাকে নতুন দেখে একটু অপ্রকৃতস্থ হয়ে গেল। আমি নিজে থেকে বললাম, ম্যাডাম বলটা আমার। মেয়েটি কোনো কথা না বলে বলটা আমার সামনে এগিয়ে দিল। বল নিয়ে ফিরে আসছি, কিন্তু মেয়েটাকে আরও একবার ভালো করে দেখতে ইচ্ছে করছে এখনো আমার। ঠিক তখনই মেয়েটা আমায় বলওয়ালা বলে ডাক দিল। সাথে সাথে ঘুরে দাঁড়ালাম। বললাম, আমাকে বলছেন? জি, আপনাকে। এ পাড়ায় আগে তো আপনাকে দেখিনি। কে আপনি? আমি নিহানের খালাতো ভাই মুরাদ। আপনি? মেয়েটা বলল, আমি সামিহা।
আমি আবার জিজ্ঞাসা করলাম, কোন ক্লাসে পড়েন আপনি? মেয়েটা বলল, ক্লাস 8-এ। আপনি? আমি বললাম, এমা, আমিও তো ক্লাস 8-এ পড়ি। তাহলে আমরা তো এখন বন্ধু বান্ধবী হয়েই গেলাম। স্বামীহা কিছু না বলে বাড়ির ভিতরে চলে গেল। বল নিয়ে ফেরার পর সবাই আমার আর স্বামীহার কথোপকথন শুনে অবাক হয়। তারপর থেকে সবাই স্বামীহার বর বলে খেপায় আমাকে। আমার খারাপ লাগে না। খালার বাড়িতে যতদিন ছিলাম সব সময় স্বামীহার সেই চোখ মুখের মায়া ভরা দৃশ্য ভাসত আমার সামনে। আর 3 দিন দেখা হয় স্বামীহার সাথে। আমি প্রথম কথা বলি 2 দিন, 3 দিনের দিন স্বামীহা নিজে থেকেই কথা বলে। একই ক্লাসে পড়লেও স্বামীহা আমাকে আপনি আর আমি স্বামীহাকে তুমি সম্বোধন করি। মেয়ে মানুষ মনে হয় না সহজে কোনো ছেলে মানুষকে তুমি বলতে পারে। স্বামীহাকে আমার ভালো লাগে। স্বামীহা ও কথা বলার সময় আমার দিকে আর পানে তাকা। সেবার খালার বাড়ি থেকে চলে আসতে বুকের ভিতর প্রথম এক অজানা কষ্ট অনুভব করি। এরপরে যতবার ছুটি পেতাম স্কুলে, ততবার ছুটে যেতাম খালার বাসায়। দেখা হলেই টুকটাক কথা হয় স্বামীহার সাথে। আমি রাতে ঠিক করে রাখতাম কাল দেখা হলে কি বলবো, কিন্তু স্বামীহার সামনে আসলে সবকিছু এলোমেলো হয়ে যায় আমার। এসএসসি পরীক্ষার পর স্বামীহার আম্মুর মোবাইল নাম্বার নিয়ে আসি। তারপর থেকে মোবাইলে SMS এ কথা বলতাম। আর এইচএসসি পরীক্ষার পর অনার্স ফার্স্ট ইয়ারে মোবাইল কিনে স্বামীহা। স্বামীহার আম্মু আমাকে অনেক পছন্দ করেন। বাসার আশেপাশে দেখলেই বাড়িতে ডেকে নিতেন গল্প করতে। আমি ঢাকার এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আর স্বামীহা ফেনীর এক কলেজে ভর্তি হয় বাড়ির থেকে কাছে জন্য। এভাবে কথা বলতে বলতে কখন যে আমরা দুজন এক হয়ে যাই ঠিকভাবে বুঝতে পারি না আমি। সারাদিন রাত স্বামীহার খোঁজ না নিলে নিজেকে অসমাপ্ত লাগতো আমার। আর স্বামীহা একবার মোবাইলে চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে যায়। পরের দিন কল দিলে কান্নায় ভেঙে পড়ে মেয়েটা। তখনই সিদ্ধান্ত নেই আমরা সারা জীবন একসাথে কাটাবো। কেউ কাউকে ছাড়া একদিনও চলতে পারি না। একদিনের কষ্ট 1000 দিনের মতো হয়ে যায়। এত দিনের কথায় কখনো আমাদের ঝগড়া হয়নি। কোনো কারণে কেউ রাগ করলে অন্যজন নিজেকে শান্ত রাখতাম। বেশ চলছে এভাবে। হঠাৎ বাড়ি থেকে স্বামীহার বিয়ে দেওয়ার জন্য স্বামীহার বাবা অস্থির হয়ে পড়েন। স্বামীহা আমার কাছে অনেক কান্নাকাটি করে কিছু একটা করতে বলে। আমি তখন স্বামীহার আম্মুর সাথে কথা বলে বুঝাতে সক্ষম হই, কিন্তু আমাকে শর্ত দেওয়া হয়েছিল নিজের একটা চাকরি জোগাড় করতে হবে যত দ্রুত পারি, তবেই স্বামীহাকে বিয়ে করতে পারবো, তার আগে নয়। স্বামীহার বাবা বেকার কোনো ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবে না বলে, তাহলে যে তিনি সমাজের মানুষের কাছে ছোট হয়ে যাবেন। আমাদের বাড়িতে আব্বা আম্মা সবাই রাজি ছিলেন। স্বামীহা সুন্দরী আর মেয়ে হিসেবে ভালো, এই জন্য অনার্স শেষ করেই একটা বেসরকারি চাকরিতে যোগদান করি। তারপর ঘরোয়া ভাবেই বিয়েটা সম্পন্ন হয় আমাদের। বিয়ের পর 1 বছর ঢাকায় থাকি আমরা। জীবনের এত প্রশান্তি সুখ আর কখনো পাইনি আমি যতটা স্বামীহার সাথে থাকা কালীন পেয়েছি। 1 বছর পর স্বামীহা প্রেগন্যান্ট হলে আমার খুশির অন্ত থাকে না। অফিসের কাজের চাপের জন্য স্বামীহাকে বাড়িতে রেখে আসি। এ সময় ওর অনেক যত্নের প্রয়োজন বলে। স্বামীহাকে বাড়িতে রেখে আসার পর আমার দিনগুলো অনেক কষ্টে কাটে। স্বামীহা আমার অবস্থা বুঝে ওই অবস্থায় ঢাকা আসতে চাইলে আমি বারণ করি। সুস্থ স্বাভাবিকভাবে আমাদের এক কন্যা সন্তান পৃথিবীতে আসে। আমার আর স্বামীহার নামের সাথে অক্ষর মিলিয়ে মেয়ের নাম শামাহ রাখি। আগে মাসে 2-3 বার বাড়িতে গেল। শামাহ হওয়ার পর প্রতিটা সপ্তাহে বাড়িতে যেতাম। সন্তানের প্রতি এক বাবার কতটা আত্মার সম্পর্ক টান তা এই প্রথম বুঝতে পারলাম। মা মেয়েকে ছেড়ে আসার সময় কষ্টে আমার বুকের ভিতরটা কেঁদে উঠত, কিন্তু জোরে কাঁদতাম না। ছেলে মানুষ বলে ছেলেদের এত সহজে কাঁদতে হয় না। 6 মাস পর স্বামীহা আর মেয়ে সহ ঢাকায় গেলাম। গাড়ি থেকে নামার পর আমি কি একটা কাজের জন্য স্বামীহা আর মেয়েকে রাস্তার একপাশে রেখে অন্য পাশে যাই। অন্য পাশে দাঁড়িয়ে আছি আমি। স্বামীহা হঠাৎ শামাহকে কোলে নিয়ে এপাশে আসতে চাইছে। আমি হাত দিয়ে বারবার নিষেধ করছি যে আমি আসছি তোমাদের কাছে, কিন্তু স্বামীহা কি বুঝলো কে জানে। আমার চোখের সামনে রাস্তা পার হওয়ার সময় একটা বাস এসে স্বামীহার উপর দিয়ে চলে যায়। আমি চিৎকার করে দৌড়ে ওদের কাছে আসি। মুহূর্তে সেখানে অনেক লোক জড়ো হয়। স্বামীহার মাথার মগজটা রাস্তায় লাফাচ্ছিল, আর শামাহকে আমি দেখতে পারি নাই। কোথায় হারিয়ে গেছে আমার কলিজাটা। মাথার মগজটা নিয়ে স্বামীহার রক্তাক্ত মাথার ভিতর রাখছিলাম,
আর আল্লাহ আল্লাহ বলে চিল্লাতে থাকি। তারপর আমার আর কিছু মনে নেই। অতিরিক্ত কষ্ট সহ্য করতে না পারায় আমার ব্রেইন স্ট্রোক করে। বয়স কম থাকায় সেবার বেঁচে যায়, কিন্তু কথা বলার শক্তিটুকু হারায় ফেলি আমি। অবশ্য আমি চাই না কথা বলতে, যেখানে আমার স্বামীহা আর সামাহ নাই। গ্রামের বাড়ির সামনে ওদের কবর দেখে কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়ি আমি। শেষময় পরিবারের মানুষ, আম্মার কাছে অনেক মানসিক সাপোর্ট পাই। কোনোদিন রাতে ঘুম ভাঙলে আমার বুকের ভিতরটাই ভেঙে চুরমার হতো কষ্টে। চারিদিকে হাহাকার, শূন্য লাগতো সবকিছু। এতটা খারাপ লাগতো ভাষায় বুঝাতে পারবো না। গলা কাটা মুরগির মতো ছটফট লাগে তখন নিজে। সব সময় নিজেকে ঘর বন্দি করে রাখতাম। এজন্য আব্বা ওনার ব্যবসার দায়িত্ব আমায় দেন। আমি কথা বলতে পারি না জন্য সবকিছু দ্রুত লিখে দিই। অল্প দিনে ব্যবসায় সফল হই, কিন্তু কষ্ট লাগে খুব বাড়ির সামনে কবর দুটো দেখে। তাই সপরিবারে শহরের বাড়িতে এসে থাকা শুরু করি। এই 5 বছরে আল্লাহর রহমতে ব্যবসাটাকে সফলভাবে অনেক দূরে নিয়ে যায়। আজ অনেক বছর পর নানার বাড়িতে গেলে একটা মেয়েকে আমার চোখে লাগে, তার নাম আমার অজানা। এরপর আরও কয়েক পৃষ্ঠা ভর্তি লেখা আমার আচরণের কথাই লিখেছেন মনে হয়, আর পড়তে পারলাম না। আমার চোখের পানি কোনো কথা শুনছে না, ডায়েরির পাতা ভিজে গেছে। মানুষটার জীবনে এত কষ্ট, আর আমি ওই মানুষটির সাথে কত অত্যাচার করেছি। ডায়েরিটা বন্ধ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওনার আনা নীল রঙের শাড়ি আর চুড়ি পরলাম। খোপা করছি, কিন্তু বেলি ফুলের মালা আজ কোথাও নাই। আবার চোখ থেকে পানি পড়ছে। নিজেকে সামলিয়ে চুল খোলা রেখেই রুম থেকে বের হলাম। ওনার খোঁজে পুরো বাড়ির প্রতিটা রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। এখন আমার বুকের ভিতরে ঝড় উঠছে, কালবৈশাখী ঝড়। যতক্ষণ খুঁজে না পাচ্ছি ওনাকে, এ ঝড় থামবে না। ছাদের কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ মনে হওয়ায় দৌড়ে ছাদে যাই। ছাদের একপাশে দাঁড়িয়ে পশ্চিম আকাশের রক্তিম সূর্য দেখছিলেন তিনি। এক দৌড়ে পিছন থেকে জড়িয়ে ধরি ওনাকে আর কেঁদে ক্ষমা চাই আমার এত দিনের আচরণের জন্য। তখন উনি আমার ঠোঁটে ওনার একটা আঙ্গুল রেখে চুপ করতে বলে আমায় সেই সাথে চোখের পানি মুছে দেয়। এপাশ ফিরে উনিও জড়িয়ে ধরে আমায় মাথায় হাত বুলা। খোলা চুল দেখে নিজেই খোপা বেঁধে তার বাগানের কয়েকটা ফুল ছিঁড়ে গুজে দেয় খোপায়। সেই সাথে আমার কপালে তার 2 ঠোঁটের আলতো ভালোবাসার ছোঁয়া দেয়। আমি আরে শক্ত করে জড়িয়ে ধরি তাকে, আর বলি, সারা জীবন এভাবে জড়িয়ে থাকবো আপনাকে, জেনে আমাদের কলিজা দুটো মিশে এক হয়ে থাকে। বন্ধুরা, আজ আর কিছু বলার ভাষা পাচ্ছি না। 2 চোখ বেয়ে জলধারা বয়ে চলছে। দোয়া করি কেউ যেন তার আপন মানুষদের এইভাবে না হারা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।